আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাপগতিবিদ্যার এমসিকিউ সলভের প্লেলিস্টে সংযুক্ত করছি আরও একটি পার্ট। তো যারা প্রিভিয়াস পার্ট দুটি মিস করছো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিবা। তো আমরা এই পার্টে 45 থেকে 64 পর্যন্ত এমসিকিউ সলভ করব শাহজাহান তপন স্যারের মূল বইয়ের। সো এখানে দেখতে পাচ্ছ 45 নম্বরের কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন সম্পর্কটি সত্য। আচ্ছা, তোমাদের অবশ্যই মনে থাকার কথা যে রুদ্ধতাপীয় পরিবর্তনে তিনটা ফর্মুলা তোমরা পড়ছিলা, সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্স টিভি পিভি টিভি টিপি। সো এভাবে আমি মনে রাখছি বিষয়টা, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছি পিভি টিভি টিপি। ওকে, পিভি টিভি টিপি, প্রথমে ভি এর পাওয়ার গামা, পরে ভি এর পাওয়ার গামা মাইনাস ওয়ান, এবং লাস্টে হচ্ছে গিয়ে পি এর পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। সো এইখানে দেখো তো কোনটা এখানে দেয়া আছে, কোন সম্পর্কটা এখানে আছে হচ্ছে গিয়ে পিভি টিভি টিপি। টিভি আছে কিন্তু টি এর পরে গামা, এটা হবে না, এটা হবে না, এটা টিভি। টি ভি এর পরে গামা, টিভিতে তো ভি এর পরে গামা মাইনাস ওয়ান মানে ভি এর পাওয়ার, সো এখানে হচ্ছে টিভি, এটা হবে গ নাম্বারটা কারেক্ট আনসার। টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, এখানে সি দ্বারা বোঝানো হয়েছে কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। ওকে, সো 45 গ হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 46 নম্বর কোয়েশ্চেন দেখো, বলা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু হঠাৎ প্রসারিত হয়, দ্বিগুণ আয়তন লাভ করে, চূড়ান্ত তাপমাত্রা কত। আচ্ছা, যদি কোয়েশ্চেনে দেখো হঠাৎ করে আকস্মিকভাবে খুবই দ্রুত গতিতে এরকম টার্ম বা কথা উল্লেখ থাকে, তখন বুঝতে পারবে এটা রুদ্ধতাপীয় প্রসেস। ওকে, সো এখানে গামার মান দেওয়া আছে 1.4, গামার মান নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে দ্বিপারমাণবিকের জন্য গামা, এক পারমাণবিক গ্যাসের জন্য গামা এবং পারমাণবিক গ্যাসের জন্য গামার মানটা মুখস্থ রাখতে হবে। সো এরকম কোয়েশ্চেন আমরা পাবো, হ্যাঁ দেখবা। সো এখানে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে, দেখো আমি লিখে রাখছি ইনিশিয়াল যে তাপমাত্রা সেটা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, সো এটা হচ্ছে গিয়ে এত কেলভিন। ইনিশিয়াল ভলিউম বা আয়তন দেওয়া নাই, বলছে আয়তন দ্বিগুণ লাভ করে, তার মানে ইনিশিয়াল ভলিউম যা ছিল চূড়ান্ত আয়তনটা হবে তার দ্বিগুণ। ইনিশিয়াল বা শুরুতে আয়তন যা ছিল, চূড়ান্ত আয়তনটা হবে তার দ্বিগুণ আয়তন। আচ্ছা, চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে। টি টু, তো আমরা বের করি, আমরা সূত্র জানি, গামার মান দেওয়া আছে 1.4, টিভি টি ওয়ান ভি ওয়ান টি টু ভি টু। এখন যেহেতু টি এর মান আর ভি এর মান দিয়ে দিছে, তাই এখানে টিভি দিয়ে আমরা করছি। ওকে, সো গামার মান 1.4 বসানো হয়েছে লাস্টে, এবং যেহেতু ভি ওয়ানের মান দেওয়া নাই, ভি ওয়ানের জায়গায় ভি বসাইছি, মানে ভি ওয়ানটাকে আমরা ভি রাখছি আর কি, আর ভি টু হচ্ছে ভি ওয়ানের ডাবল, সো আমি ভি টু লিখছি ভি ওয়ানের ডাবল। ভি ওয়ান কাটা যায়, হাফ থেকে হাফ মানে 0.5 হয়। গামা মানটা বসানো হয়েছে, টি ওয়ানটা হচ্ছে ক্যালভিন স্কেলে 16 + 273, তাহলে এত হয়, ইকুয়ালস টু টি টু। আর টি টু মান আসতেছে দেখো 219.02 ক্যালভিন। তা আমাদের অপশনে কিন্তু এরকম কোনো ভ্যালু দেখা যাচ্ছে না, তার মানে এটাকে আমরা সেলসিয়াসে কনভার্ট করে দেখতে পারি। সেলসিয়াসে কীভাবে কনভার্ট করে, 273 বিয়োগ করলে, তাই না? কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করার কনসেপ্ট হচ্ছে 273 বিয়োগ করলে পাওয়া যায়, আমরা জানি, আর সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করা হয়, একেবারে ইজি। সো এটা কত হচ্ছে দেখো, সো এটা আসতেছে -53.98 ডিগ্রি সেলসিয়াস, -53.98 ডিগ্রি সেলসিয়াস। সো কোয়েশ্চেন একটু ঠিকই ছিল, অনেকে কেলভিন বের করে ভাবতো বা হয়তো বা বুঝতে নাও পারো যে কী করতে হবে, মান তো দেওয়া নেই। সো 46 হচ্ছে গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে 47 নাম্বার দেখো কি বলা হচ্ছে, একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু, এখানে দেওয়া আছে বা বিন্দু, ভুল আছে, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক। সো বাষ্পবিন্দু ও বরফ বিন্দুর মধ্যে কাজ করলে দক্ষতা কত। তার মধ্যে দক্ষতা বের করার কনসেপ্ট অবশ্যই জানি, সেটা হচ্ছে গিয়ে দক্ষতা 1 - T2/T1 × 100%, হ্যাঁ তাপমাত্রার রেঞ্জ দেওয়া থাকলে, আর যদি তাপের রেঞ্জ দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে Q2/Q1 দিয়ে করা যায়। আচ্ছা, এখন বলছে বাষ্পবিন্দু আর বরফ বিন্দু, বাষ্পবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি মুখস্থ মান, মানে 373 কেলভিন, আর বরফ বিন্দু হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন। এখন কোয়েশ্চেন হচ্ছে এই রেঞ্জের মধ্যে কাজ করলে কোনটা হবে T1 আর কোনটা হবে T2। অল টাইম মুখস্থ রাখবা নিচের ভ্যালুটা হচ্ছে ইনপুট, এবং ইনপুট সবসময় বড় হবে, এবং যেই তাপগ্রাহকের তাপমাত্রা যেটা সেটা সবসময় ছোট হবে, তাপ উৎসের তাপমাত্রা সবসময় বড় হবে এবং তাপগ্রাহকের তাপমাত্রা সবসময় ছোট হবে, এটা মাথায় রাখবা। তাহলে এই রেঞ্জের মধ্যে কাজ করুক আর যে রেঞ্জের মধ্যেই কাজ করুক না কেন, ইনপুটটা আমার বড় হইতে হবে। সো নিচেরটা হবে 373 আর উপরটা হবে 273, তাহলে মানটা আসতেছে 26.81%। তার মানে 47 এর আনসার হচ্ছে 26.81। অনেকে এমসিকিউ দাগানোর সময় ভুলে ওয়ানে দাগাই ফেলতে পারো, সো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা।
চারটা অপশনই খুব মনোযোগ দিয়ে দেখবা, তারপরে দেখাবা, যেহেতু প্রচুর টাইম পাচ্ছ তোমরা। 26.81%, 47-4 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 47-4। তারপরে 48 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলা হইতেছে, কোনো গ্যাসের গামা দেওয়া আছে 3/2, তাহলে উক্ত গ্যাসের জন্য কোনটি সঠিক। মানে এখানে সিপি, সিভি আর আর এদের মধ্যে একটা রিলেশন দেখানো হয়েছে। আচ্ছা দেখি আমরা আমরা কিন্তু জানি যে গামার মান গামার অনুপাতটা হচ্ছে সিপি/সিভি, এই রেশিওটাকে আমরা গামা বলি। আর সিপি মাইনাস সিভি এই দুজনের বিয়োগফলটা হচ্ছে কি আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা বলি। গামা যেহেতু 3/2 দেওয়া আছে লিখলাম, এখন এদের মধ্যে সিপি/সিভির সাথে আর একটা রিলেশন করতে হবে। অনেকে যে কাজটা করবে আর গুণন টুনন করে তারপরে মান বসাতে যাবে, একটু ঝামেলা হতে পারে। খুব সহজে করা যায় এইভাবে, আমি যদি বিয়োজন করি, কারণ আমার এখানে বিয়োগফলের মানটা হচ্ছে কি আর, সো আমি এখানে কোনোভাবে সিপি মাইনাস সিভি ক্রিয়েট করতে পারলে খুব সহজে আর বসে ফেলতে পারবো। সো এই কাজটি করতেছি, দেখো সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই সিভি, এখানে 3 - 2 ডিভাইডেড বাই 2, মানে লব থেকে হর বাদ দিছি, এই পাশেও লব থেকে হর বাদ দিছি। একই কাজ দুই পক্ষে করতে হয়, এক পক্ষে করলে হবে না কিন্তু। আচ্ছা তাহলে দেখো কি আসতেছে, সিপি মাইনাস সিভি হচ্ছে কি আর, এই যে এখান থেকে আর বসাইছি এখানে, ইকুয়ালস টু এখানে আসে 3 - 2 মানে হচ্ছে কি হাফ। আচ্ছা তাহলে আসতেছে সিভির মানটা আসতেছে 2r, দেখো তো 2r দেয়া আছে কিনা, 48 নাম্বার কোশ্চেন। সিভি ইকুয়াল টু আর না দেয়া নাই, তাহলে একটা কাজ করি, যেহেতু সিভি দেওয়া নেই হয়তো বা সিপির সাথে সম্পর্ক করছে, তাহলে সিভির মানটা এখন এইটার মধ্যে বসাইয়া দিই, তাহলে কি আসতেছে দেখো তো, সিপি মাইনাস 2r ইকুয়ালস টু আর, তাহলে পক্ষান্তর করলে সিপির মানটা আসতেছে 3r, তাই না? 3r তো মনে অবশ্যই দেওয়ার কথা, 48 নাম্বারে সিপি ইকুয়ালস টু 3r। হ্যাঁ 48 নাম্বারে ক হচ্ছে কি কারেক্ট আনসার, আই থিঙ্ক বুঝতে পারছো খুব সহজে। তারপরে হচ্ছে কি 49 দেখো, তাপের যান্ত্রিক সমতার একক কোনটি। আচ্ছা তাপের যান্ত্রিক সমতা, এটা অবশ্যই তোমাদের মনে আছে যে আমরা কোনো একটা যন্ত্রে হিট দিলে সেই হিটটা কাজে কনভার্ট করতে পারে সেই যন্ত্র, তাই না? তাপশক্তি দিলে সেই শক্তিকে কাজে কনভার্ট করে, এবং সেই কাজটা ডব্লিউ হচ্ছে গিয়ে হিটের সমানুপাতিক, এইচ এর সমানুপাতিক। তো সমানুপাতিক সর একটা ধ্রুবক আনা যায়, সেটা হচ্ছে জে। এই জেটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, এই জেটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। ওকে, সো এটা একক কি দেখো তো, এটা হবে জে মানটা হবে W/H। এখন উপরে কাজের একক হচ্ছে গিয়ে জুল, আর হিটের একক হচ্ছে গিয়ে কেলভিন, তার মানে এটা হয় জুল পার কেলভিন। কি হয় বলতো, জুল পার কেলভিন। আচ্ছা এখানে আমরা উত্তরে হচ্ছে জুল পার কেলভিন দেখতে পাচ্ছি না, দেখো জুল পার কেলভিন দেখা যাচ্ছে না, মানে এখানে ওরা তাপ শক্তিটাকে ক্যালোরিতে নিছে, তাই তো? তাহলে হিটকে যদি তাপ শক্তিটা ক্যালোরিতে হিসাব করা হয় তখন হবে জুল পার ক্যালোরি, কোনো সমস্যা নাই। তাপ শক্তি ক্যালোরিতে হিসাব করলে হবে জুল পার ক্যালোরি, সো সমস্যা নাই। এটা রাইট আনসার হচ্ছে 49-2, যদি তাপটাকে ক্যালোরিতে হিসাব করে আর কি। সো জুল পার ক্যালোরি হচ্ছে কারেক্ট আনসার, 49-2, মানে জুল ক্যালোরি ইনভার্স 1। ওকে, তারপরে 50 নম্বর কোশ্চেন দেখো কি বলা হইতেছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ মাথায় রাখবা, কিন্তু মুখস্থ রাখবা ভ্যালুটা, আমি দেখাই দিচ্ছি তোমরা মুখস্থ করে ফেলবা। এটা ক্ষতেও আসতে পারে অনুধাবনমূলক কোশ্চেনে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে। তো আমাদের এই জন্য সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা জানতে হবে, অবশ্যই তোমরা এটা জানো। যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইটে বলছে একই তাপমাত্রা পাওয়া যায়, তাই সি এবং এফ এ এক্স লিখছি, মানে দুই ক্ষেত্রেই তাপমাত্রার মানটা সেম আসবে। আচ্ছা পরে সমাধান করে এক্স এর মানটা পাচ্ছি আমরা -40, তার মানে এটা সেলসিয়াসেও হবে -40°C, এবং তুমি যদি -40°C ফারেনহাইট স্কেলে বের করতে চাও তখনও দেখবা বের হচ্ছে -40° ফারেনহাইট। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এই যে -40 এই মানটার জন্য, এই ভ্যালুটার জন্য সেলসিয়াস এবং ফারেনহাইট দুই স্কেলেই একই টেম্পারেচার প্রদর্শন করবে। সো -40 এই মানটা মুখস্থ রাখবা তোমরা। তাই কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 50-এর ক, -40। আচ্ছা তারপরে কোশ্চেনে যাই আমরা। আচ্ছা তারপরে 11 নম্বর কোশ্চেনতে বলা হচ্ছে 1 to 7°C এবং 4 to 7°C তাপমাত্রার মধ্যে কার্যরত একটা ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা কত। এই যে সম্ভাব্য সর্বোচ্চ, এই কথাটা দ্বারাই অনেকে কনফিউজড হয়ে যাবা। প্যারা নেওয়ার কিচ্ছু নাই, জাস্ট নর্মাল যে ফর্মুলা জানো ওটা তুমি লিখে দিবা। সেই ফর্মুলাটা কি, 1 মাইনাস নিচে হচ্ছে গিয়ে T1, উপরে হচ্ছে T2, অবশ্যই জানো। এবং T1টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, এটা হচ্ছে হয় বেশি, এবং উপরে T2 তাপ গ্রাহকের তাপমাত্রা। সো তুমি বেশি ভ্যালুটা জাস্ট নিচে বসাই দিবা, কিছু করতে হবে না। এখানে দেওয়া আছে 4 to 7°C, এটাকে কেলভিনে নাও। এবং উপরে দেওয়া আছে, মানে কমটা দেওয়া আছে 1 to 7°C, এটাকে কেলভিনে নাও।
মনে রাখবা নিচে দিবা বেশি তাপমাত্রাটা, উপরে দিবা কম তাপমাত্রাটা, তাইলে হয়ে যাবে, এবং সেটা কেলভিন স্কেলে নিয়ে দিবা ইন্টু 100%, তাহলে আমাদের ফলাফলটা আসতেছে 42.86%। সো 51 হচ্ছে গিয়ে 42.86, তার মানে 51 খ হচ্ছে কারেক্ট আনসার। সো সর্বাধিক হচ্ছে এই পরিমাণই হবে, ঠিক আছে। আমরা এখানে যে মানে ক্যালকুলেশন থেকে ম্যাথমেটিক্যাল ভাবে যে ফলাফলটা পাচ্ছি এটা হবে সর্বোচ্চ পরিমাণ, কিন্তু বাস্তবে কিন্তু এই পরিমাণটা পাওয়া যায় না, এর চেয়ে কিছুটা হলেও কম পাওয়া যায়। এই জন্য বলছে সর্বোচ্চ কত পাওয়া যাবে, সর্বোচ্চ যদি পাও সেটা এই পরিমাণই পাবা, এর চেয়ে বেশি পাবা না আর কি, ঠিক আছে। সো 52 নম্বর কোশ্চেন দেখো, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যাবে। এটা হচ্ছে আমরা একটু আগে তো হচ্ছে একটা কোশ্চেন করছি এরকম, তাই না? সেটা হচ্ছে 50 নম্বর কোশ্চেনটা। সো 50 পারলে 52 একইভাবে খুব সহজেই পেরে ফেলবা। সো এখানে বলা হচ্ছে ফারেনহাইট ও কেলভিন স্কেলের কথা, তাহলে ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক জানতে হবে, সেটা হচ্ছে এইটা আমরা জানি। এবং যেহেতু বলছে ফারেনহাইট এবং কেলভিনে একই তাপমাত্রা পাওয়া যাবে, তাই এফ এবং কে এর জায়গায় আমি এক্স লিখছি। তারপর সমাধান করে আমরা পাচ্ছি এখানে এক্স এর মানটা 574.25। এটা যদি সেলসিয়াসে আমি বের করি, সেলসিয়াসে হবে 574.25 ডিগ্রি সেলসিয়াস, এবং কেলভিনও যদি বের করতে চাও, কেলভিনেও সেই একই তাপমাত্রা 574.25 কেলভিন শো করবে। তার মানে এই ভ্যালুটা সেলসিয়াস এবং কেলভিনে একই শো করতেছে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা। 52 ক হবে কারেক্ট আনসার। 52 ক 574.25 ডিগ্রি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 53 নম্বর কোশ্চেন দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কি থাকে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে আমরা অবশ্যই শিখছি, যে প্রক্রিয়ায় সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। দ্যাট মিনস ডি কিউ ইকুয়ালস টু জিরো, মানে সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। তাহলে এনট্রপির পরিবর্তন কিন্তু হবে না, কারণ এনট্রপি পরিবর্তন ডিএস মানে হচ্ছে গিয়ে ডি কিউ বাই টি। যেহেতু ডি কিউ শূন্য হয়ে যাচ্ছে, নিচে যাই থাক না কেন এটা ফলাফলটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এনট্রপি যেহেতু পরিবর্তন হচ্ছে না, তার মানে এনট্রপি ধ্রুব থাকবে, মানে অণুপরমাণু আগে যে অবস্থায় ছিল ভিতরে সে অবস্থায় হয়তো থাকবে, এনট্রপি কোনো পরিবর্তনটা হচ্ছে না, মানে অণুপরমাণুর কোনো বিশৃঙ্খলা আমরা পাচ্ছি না। এই জন্য বলতে হবে যে এনট্রপি কোনো পরিবর্তন হয় না। 53 গ হচ্ছে কারেক্ট আনসার। 53 গ। তারপরে কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, মহাবিশ্বের এনট্রপি। দেখো মহাবিশ্বের এনট্রপি। আচ্ছা, মহাবিশ্বের এনট্রপি কি মনে হয়, যে ধ্রুবক থাকতেছে, কমতেছে, শূন্য হচ্ছে, নাকি বাড়তেছে? মহাবিশ্বের এনট্রপি অবশ্যই বাড়তেছে। কেন বাড়তেছে? এনট্রপি মানেই মনে করবা যে স্বাভাবিকভাবে হচ্ছে কি বলা যায় তাপমাত্রা বেড়ে যাওয়া, কারণ তাপমাত্রা বেড়ে গেলে অণু পরমাণুর বিশৃঙ্খলা ক্রমাগত বেড়ে যায়। সো মহাবিশ্বের এনট্রপি ক্রমাগত বাড়ছে, কারণ আমরা কোনো না কোনোভাবে তাপমাত্রা হচ্ছে কি বাড়াচ্ছি পরিবেশে। যেমন ফ্রিজ থেকে কিন্তু তাপমাত্রা বাইরে নির্গত হচ্ছে, আমরা যখন চা খাচ্ছি হয়তো চাটা একটু পর ঠান্ডা ঠিকই হচ্ছে, কিন্তু চায়ের কিন্তু গরম উষ্ণতা বাইরের পরিবেশে ছড়িয়ে পড়তেছে, তাই না? সো এই সবগুলা কিন্তু বায়ুমণ্ডলে যোগ হচ্ছে টেম্পারেচারগুলা, তার ফলে এই মহাবিশ্বে এনট্রপি ক্রমাগত বাড়তেছে, এবং বাড়তে 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 এক পর্যায়ে মহাবিশ্বের তাপীয় মৃত্যু ঘটবে, আমরা জানি, এগুলো পড়ছি থিওরিতে। সো ওই ব্যাপারগুলো আমি যাচ্ছি না। 55 নাম্বার কোশ্চেন দেখো, একটা আবর্তনশীল চক্রে গ্যাসের অন্তস্থ শক্তি কি হয়? আবর্তনশীল চক্র মানে একটা চক্রে যে পরিমাণ কাজ করলা বা যে প্রসেসগুলো তুমি চালাইলা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা ঘুরে ফিরে আবার আগের প্রসেসে নিয়ে আসবা, এটা হচ্ছে একটা আবর্তনশীল চক্র। আবার বলতেছি, একটা আবর্তনশীল চক্র বলতে বোঝানো হচ্ছে তুমি এখানে যে কাজগুলো করলা যন্ত্রের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে, সেই কাজগুলো শেষে পুনরায় পুরো সাইকেল ঘুরে আবার ঠিক আগের অবস্থানে নিয়ে আসবা। তার মানে এখানে এনট্রপি থাকবে কনস্ট্যান্ট, আর এনট্রপি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অন্তস্থ শক্তি ধ্রুবক থাকবে, অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে 55 গ হচ্ছে কারেক্ট আনসার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো বিষয়টা হচ্ছে এনট্রপির যেহেতু পরিবর্তন ঘটবে না, তাহলে অন্তস্থ শক্তিরও পরিবর্তন ঘটবে না, কারণ অন্তস্থ শক্তি এনট্রপির উপর ডিপেন্ড করে। ওকে, 56 নম্বরে যাও, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অনেকেই হয়তো এটা বুঝতেই পারতেছো না কি চাইছে। আচ্ছা, থার্মোডাইনামিক তাপমাত্রা হচ্ছে সহজ কথা, এটা হচ্ছে গিয়ে পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে আমরা যখন কেলভিন স্কেলটা নির্মাণ করছি, কেলভিন স্কেল কিন্তু অবশ্যই পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে ধরেই চিন্তা করা হয়েছে। তো পানির ত্রৈধবিন্দুর সাপেক্ষে কিন্তু বরফ কিন্তু আমরা চিন্তা করি 273.15 কেলভিন, বাট আমরা হিসাবের সুবিধার্থে 273 বলি, ঠিক আছে। সো ওই বরফ বিন্দুর ভ্যালুটা, ওই যে বরফ বিন্দুর যে কেলভিন স্কেলের ভ্যালুটা, ওইটা যদি এটার সাথে যোগ করি তখন যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে থার্মোডাইনামিক তাপমাত্রা। আমরা নর্মালি সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা দেওয়া থাকে তার সাথে আমরা হচ্ছে গিয়ে
273 যোগ করলে কেলভিন স্কেলে তাপমাত্রা পাই, তাই না? নর্মালি সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা দেয়া থাকে তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে তাপমাত্রা পাই। বাট যখন তোমাকে বলা হচ্ছে সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা, তার মানে মূল যে ফরম্যাট থেকে আসছিল পানির চৌধুবিন্দু থেকে, সেই অ্যাকচুয়াল ভ্যালুটা তোমার কাছ থেকে চাওয়া হয়েছে। আই থিঙ্ক বুঝতে পারছো। তো সেটা হচ্ছে 273.15। ওকে, সো কত আসে দেখো। সো 56 আনসার হবে গ নাম্বারটা। এটা তোমাদের এই বইয়ের হচ্ছে গিয়ে উত্তরমালায় ক দিয়ে রাখছে, বাট অ্যাকচুয়ালি আনসারটা হবে গিয়ে গ, 775 কেলভিন। ঠিক আছে, হ্যাঁ, যদি 775 না থাকে সেই ক্ষেত্রে তুমি ক দিয়ে দিও। মানে এখানে যে কাজটা করছে, পানির চৌধুবিন্দু তাপমাত্রাটা 273.16 ওইটা যোগ করছে এটার সাথে। ঠিক আছে, কিন্তু না, পানির চৌধুবিন্দু তাপমাত্রা যোগ হবে না, যোগ হবে বরফ বিন্দু তাপমাত্রা। ঠিক আছে, এই জন্য আমরা যোগ করছি 273.15। পানির চৌধুবিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 আর বরফ বিন্দুর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 273.15। সো এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট আনসার। ঠিক আছে, সো আই থিঙ্ক বুঝতে পারছো। এটা না দেওয়া থাকলে সেক্ষেত্রে ক দিয়ে দিও। আচ্ছা, 17 নম্বরে যাও। একটা পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে কিসের উপর? ধরো দুইটা পদার্থ আমি পাশাপাশি রাখলাম, তাহলে কোন পদার্থ থেকে কোন পদার্থে তাপ পরিবহন করবে, মানে তাপটা চলাচল করবে? অবশ্যই যে পদার্থে তাপমাত্রা বেশি। ঠিক আছে, সো তাপমাত্রা কোথায় বেশি কোথায় কম আছে তার উপর ডিপেন্ড করে তাপ কিন্তু পরিচালিত হয় বা পরিবাহিত হয়। সো তাপমাত্রার পার্থক্যের উপর ডিপেন্ড করবে। 57 খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 57 খ, তাপমাত্রার পার্থক্যের উপর। ওকে, আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে 58 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় 350 জুল কাজ সম্পাদিত হয়, উক্ত অবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান কত? আচ্ছা, আমরা জানি যে ফর্মুলা হচ্ছে এরকম যে যে পরিমাণ শক্তি দেওয়া হয় সিস্টেমে, তার কিছু অংশ ব্যয় হয় অন্তঃস্থ শক্তির পরিবর্তনে এবং বাকি অংশ সে কাজে কনভার্ট করে। এখন যেহেতু বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসেস, সো অবশ্যই সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি গ্রহণও করবে না এবং বর্জনও করবে না, সেক্ষেত্রে ডিকিউ হচ্ছে গিয়ে 0। তো প্রশ্ন হচ্ছে ডিডব্লিউ মানটা কত? আচ্ছা, মনে রাখবা সেটা হচ্ছে যদি রুদ্ধতাপীয় প্রসারণ হয় তার মানে সিস্টেমের ভলিউম বা আয়তন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কাজ পজিটিভ। যেহেতু রুদ্ধতাপীয় সংকোচন বলা হয়েছে তার মানে ডিউর মানটা নিজেই হচ্ছে নেগেটিভ, মানে ভলিউম হ্রাস পাইছে, কমে গেছে, এনভায়রনমেন্ট কাজ করছে সিস্টেমের উপরে। তাহলে ডিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ডিডব্লিউ মাইনাস 350। ওকে, জুল। তাহলে ডিউর মানটা হচ্ছে 350 জুল, তার মানে ডিউ পজিটিভ। দ্যাট মিনস অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে। অন্তঃস্থ শক্তি কিভাবে বৃদ্ধি পাইলো? ওই যে সিস্টেমের আয়তনটা কমে গেছে, আয়তন আগে ধরো এরকম ছিল, আয়তনটা কমে গেছে, কমে গিয়া তাদের অন্তঃস্থ যে টেম্পারেচার সেটা বাড়াই দিছে। ওকে, সো এটা হবে 58 গ হবে কারেক্ট আনসার। যদিও হয়তো বা তোমাদের আনসারে ঘ দেওয়া আছে, বাট এটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে। রুদ্ধতাপীয় প্রসারণ বললে সেই ক্ষেত্রে এটা হইতো। ঠিক আছে, সো গ হবে কারেক্ট আনসার। 59 নম্বরে যাও। 187 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত হয়ে 1/3 আয়তন লাভ করে, মানে আগে ভলিউম বা আয়তন যা ছিল তার 1/3 আয়তন লাভ করছে। তাপমাত্রার পরিবর্তনটা কত? আচ্ছা, তো আমরা এখানে দেখা যাক আমাদের কোশ্চেনের আনসারটা বের করা যাক। এখানে আমাদের ভ্যালুগুলো আমরা এখানে বসাই ফেলছি। তো যেহেতু বলছে হঠাৎ করে, আকস্মিকভাবে, খুবই দ্রুত, এরকম টার্ম উল্লেখ থাকলে আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসেস সেটা বুঝে নিব। সো এখানে টি মান আর ভি মান দেওয়া আছে, তাই টিভি দিয়ে করছি। টিভি টু দি পাওয়ার -1, টিভি টু দি পাওয়ার -1, আগে এবং পরে অনুসারে। সো এখানে পরে ভি1 নিচে ভি2 আনছি, আমি যেহেতু টি2 মান বের করবো, টি2 কে একা রাখছি। আচ্ছা, তারপরে আগে ভি1 যা ছিল পরের ভি2 হচ্ছে আগের 1/3 গুণ, তাই আমি ভি2 কে লিখছি 1/3 ইন্টু ভি1। ভি1 কাটা যাচ্ছে, পরে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 620.74 কেলভিন। বাট আমাদের কিন্তু আনসারে এরকমটা দেওয়া নাই, দেওয়ার কথাও না, কারণ আমাদের চাইছে তাপমাত্রার পরিবর্তনটা কত। আচ্ছা দেখো, তাহলে তাপমাত্রা ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি টি1টা ছিল হচ্ছে গিয়ে 127 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 127 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা কেলভিনে কত বের করলাম আমরা? কেলভিনে বের হয়েছিল গিয়ে 400, তাই না? 400 কেলভিন। আর টি2 হচ্ছে গিয়ে 620.74 কেলভিন। তাই তাপমাত্রার পরিবর্তনে কত আসে তোমরাই বলো। এটা বিয়োগ করলে আসবে হচ্ছে গিয়ে 220.74 কেলভিন, তাই না? সো 220.74 কেলভিন, কিন্তু এটাও কিন্তু অপশনে দেওয়া নাই, বাট সেলসিয়াসে দেওয়া আছে। এখন মনে কোশ্চেন থাকতে পারে এটা তো কেলভিনে, তাহলে কি সেলসিয়াসটা হবে? সেলসিয়াসটাই হবে। কেন বলো তো? কারণ তাপমাত্রার পরিবর্তন আমরা জানি কেলভিন স্কেলে যা হয় সেলসিয়াসে তাই হয়। হ্যাঁ, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কেলভিনে সমান হয় না, বাট দুইটা রেঞ্জের মধ্যে তাপমাত্রার যে ডিফারেন্স বা পার্থক্য, এটা কেলভিন স্কেলে যা হবে সেলসিয়াস স্কেলেও তাপমাত্রার যে ডিফারেন্সটা সেটা কিন্তু সেম হবে। সো কারেক্ট অ্যান্সার উইল বি 59 এর গ।
আচ্ছা, তারপর 60 নাম্বার কোশ্চেনে যাও, কি বলা হচ্ছে দেখো। একটা মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে আছে। যদি টায়ারটি হঠাৎ ফেটে যায়, তার মানে বুঝতেই পারতেছে এটা রুদ্ধতাপীয় প্রসেস বোঝানো হয়েছে, তবে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তো আমাদের 60 নাম্বার কোশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়াল তাপমাত্রা দেওয়া আছে, ইনিশিয়াল প্রেশার দেওয়া আছে, কিন্তু পরবর্তীতে চাপ কত হয়েছে এটা দেওয়া নাই, এবং পরবর্তীতে তাপমাত্রা আমাদের তাপমাত্রা বের করতে বলা হচ্ছে। যেহেতু হঠাৎ করে কতটা বলছে, সো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারতেছি এটা রুদ্ধতাপীয় প্রসেস বোঝানো হয়েছে। কোন প্রসেস? রুদ্ধতাপীয় প্রসেস। আচ্ছা, এখন চূড়ান্ত প্রেশারটা কি হবে? প্রেশার ছাড়া তোমরা বের করতে পারতেছি না, যেহেতু কিছু উল্লেখ করা নাই, সেক্ষেত্রে তুমি ধরে নিবা যেটা স্বাভাবিক চাপে চলে আসছে। স্বাভাবিক চাপ কত? পরিবেশের 1 atm। সো তুমি ধরে নিবা এটা 1 atm চলে আসছে। তাহলে T1টা হচ্ছে এত কেলভিন, P1 হচ্ছে 2 atm এবং P2 হচ্ছে 1 atm। যেহেতু উল্লেখ নাই, সেক্ষেত্রে ধরে নিবা 1 atm। প্রশ্ন হচ্ছে আরেকটা, গামাটা কত হবে? এখানে কোন গ্যাসের কথা বলছে এটা উল্লেখ নাই। টু বায়ুমণ্ডলীয় চাপে আছে একটা মোটর গাড়ির টায়ার। আচ্ছা, তো নর্মালি যেহেতু কিছু উল্লেখ নাই যে গ্যাসটা মোটর গাড়ির টায়ারে যে গ্যাস আছে সেই গ্যাসটা হচ্ছে গিয়ে কোন ধরনের চাপে আছে, মানে সেই গ্যাসটা কি মানে তার সেই গ্যাসটার পারমাণবিক সংখ্যা কত সেটা উল্লেখ করা নাই। সেটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি ত্রিপারমাণবিক, এটা কিন্তু এখানে ক্লিয়ার করা নাই। আমরা জানি যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, মানে পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে, যে পরমাণু এখানে কয়টা আছে গ্যাসের মধ্যে, তার উপর ভিত্তি করে গামার মানটা চেঞ্জ হয়। তো যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তুমি ধরে নিবা এটা হচ্ছে গিয়ে দ্বিপারমাণবিক গ্যাস। সো নর্মালি হচ্ছে এটা বায়ুমণ্ডলে চাপে আছে মোটর গাড়ির টায়ার, ধরে নিবা যেটা দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে এটা হচ্ছে গিয়ে N2 হতে পারে, নাইট্রোজেন গ্যাস বা অন্য কিছু একটা হতে পারে। সো এটা গামার মানটা হচ্ছে 1.4। আমরা জানি যে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মানটা হয় 1.4। তো কনসেপ্ট অ্যাপ্লাই করো, সূত্র অ্যাপ্লাই করো। পিভি, টিভি, টিপি তিনটা আছে, যেহেতু টিআরপি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমি টিপির ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। তো গামার মানটা বসাও, পি বসাও, সেক্ষেত্রে আমাদের T2 আসতেছে এত কেলভিন। তো এত কেলভিন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে কোনো আনসার দেওয়া নাই। তাহলে সেলসিয়াসে কনভার্ট করো, -26.9 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 60 এর ঘ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। আই থিঙ্ক তোমরা খুব সহজে বুঝতে পারছো। হয়তো বা অনেকে এখানে ঝামেলা যেটা হইতো সেটা হচ্ছে গিয়ে প্রেশারটা বের করতে পারতো না, আর গামা মানটা কত ধরবা। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তারপরে কোশ্চেন হচ্ছে 61 নাম্বার কোশ্চেন, দেখো কি বলা হইতেছে। কোন তাপমান যন্ত্র 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়? মানে নর্মাল যেই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে বরফ বিন্দু, তো এটা তো 0 দেখানোর কথা, কিন্তু সে দেখাচ্ছে 0.5, মানে ভুল পাঠ দেখাচ্ছে। আবার যে বাষ্পবিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস, এটা তো 100ই দেখানোর কথা, কিন্তু সে দেখাচ্ছে 100.8 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সে একটু ভ্যালুগুলো একটু ভুল দেখাচ্ছে, উল্টাপাল্টা দেখাচ্ছে। তো নর্মাল যে অ্যাকচুয়াল ভ্যালু 26 ডিগ্রি সেলসিয়াস, মানে নর্মাল একটা থার্মোমিটার সেলসিয়াস স্কেলে যেটা 26 দেখাবে, সেটা এই ভুল স্কেলে কত দেখাবে? তো একটু খেয়াল করো। আমরা স্কেলের মধ্যে যে সম্পর্কটা জানি, যে যে কোনো তাপমাত্রা, মনে রাখবা, যে কোনো তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আর নিচে হবে স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। এটা হচ্ছে একবারে বেসিক কনসেপ্ট। যে কোনো তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট বাষ্পবিন্দু মাইনাস আইস পয়েন্ট বা বরফ বিন্দু, এই অনুপাতটা সব স্কেলে সমান থাকে। সো এখানে দেখো কি বলছে। তাহলে এটা যেহেতু বলছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কত পাঠ দিবে, তার মানে আমাদের যে সেলসিয়াস স্কেল, অ্যাকচুয়াল যে সেলসিয়াস স্কেল, সেটা পাঠ দেখাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা হচ্ছে 26, এবং আমরা জানি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0, সো 26 - 0 ডিভাইডেড বাই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পবিন্দু হচ্ছে 100, সো 100 মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, সেটা হচ্ছে 0। এই হচ্ছে কনসেপ্ট। ইকুয়াল টু হবে ওই যে ভুল স্কেল যেটা, ওইটাও কিন্তু এই অনুপাতটা সেম হবে। সো এই নিম্ন স্থিরাঙ্ক হবে 0.5, ঊর্ধ্ব হচ্ছে 100.8। তাহলে ঊর্ধ্বটা হচ্ছে 100.8 আর নিম্নটা হচ্ছে গিয়ে 0.5। আচ্ছা, উপরে নিম্ন স্থিরাঙ্ক লেখো, নিম্ন হচ্ছে গিয়ে 0.5। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0, তাই 0 লিখছি, বাট এটা তো আমাদের ভুল স্কেল। ভুল স্কেলে তো 0 জায়গায় দেখাচ্ছে 0.5। ভুল মানে এখানে পার্ট ভুল দেখাচ্ছে আর কি, পার্ট ভুল দেখাচ্ছে। সেখানে আমি লিখছি এই জন্য 0.5। আর এখানে তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পার্ট দেখাবে, এটা আমি ধরলাম যে এক্স পার্ট দেখাবে। এখন এইটা সলভ করলে কিন্তু কাজ শেষ। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এক্স এর মানে সলভ করে বের করে ফেলি। তাহলে আমাদের এটা সলভ করলে আসতেছে 26.58 ডিগ্রি সেলসিয়াস। দেখি তো আমাদের আনসারটা 26, হ্যাঁ। সো 61 এর গ হচ্ছে কারেক্ট আনসার। তারপর 62-তে যাও, দেখো কি বলা হইতেছে। বলতেছে একটা বস্তুর তাপমাত্রা 9 মিনিটে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে গিয়ে 35-এ নেমে আসছে। আচ্ছা, মানে 35-এ আসছে। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসার হার কত? আচ্ছা,
তো একটু দেখো এখানে তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হচ্ছে দেখো। এখানে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে এরকম যে 50 থেকে 35-এ নামছে, তাই না? সো সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 50 - 15, মানে 15 ডিগ্রি সেলসিয়াস, সরি 35 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে ফারেনহাইটে কত হবে? তোমরা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনের মধ্যে অবশ্যই একটা সূত্র জানো, সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া থাকলে ফারেনহাইটে কত হয়। বাট তাপমাত্রার পার্থক্য বের করার জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি যেটা দেখো, ডেল সি বাই 5, ডেল এফ বাই 9 এবং ডেল কেলভিন বাই 5। এই কনসেপ্ট থেকে বলা যায় যে, বা এই ফর্মুলা থেকে বলা যায়, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার যে পরিবর্তন বা পার্থক্য দুইটা তাপমাত্রা রেঞ্জের মধ্যে, সেটা কিন্তু কেলভিনেও একই রেঞ্জ দেখাবে, বাট ফারেনহাইটের রেঞ্জটা ভিন্ন হয়ে যায়। ঠিক আছে? সো যেহেতু ফারেনহাইট স্কেলে ভাগ হচ্ছে 180 ভাগ, অন্যদিকে সেলসিয়াসে 100টা ভাগ, কেলভিনেও ভাগ 100টা, বাট ফারেনহাইটে 180টা ভাগ, এই জন্য এই ব্যাপারটা হচ্ছে। তো দেখো এখানে, তাহলে এখানে তাপমাত্রার পার্থক্যের যে ফরম্যাট বা ফর্মুলা, এখান থেকে আমি বলতে পারি ডেল সি এর মান 50 - 15 ডিভাইড বাই 5 এবং ডেল এফ বাই 9। এখান থেকে পাওয়া যাচ্ছে ডেল এফ এর মান 27 ডিগ্রি ফারেনহাইট। তার মানে ফারেনহাইট স্কেলে এই 9 মিনিট টাইমের মধ্যে তাপমাত্রার যে পার্থক্য ঘটবে সেটা হচ্ছে 27 ডিগ্রি ফারেনহাইট। সো আমি বলতে পারি 9 মিনিটে তাপমাত্রার পার্থক্য হয় 27 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 1 সেকেন্ডে কত? তাহলে এই মিনিটটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করো, 9 × 60, তাহলে পাওয়া যাচ্ছে 0.05 ফারেনহাইট পার সেকেন্ড। 0.05 ফারেনহাইট পার সেকেন্ড। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো 0.05 ফারেনহাইট পার সেকেন্ড, তার মানে 62 গ হচ্ছে কারেক্ট আনসার। তারপরের কোশ্চেনটাতে যাও, 63 নাম্বার দেখো কি বলা হচ্ছে। দেখো এখানে বলতেছে সিপি বাই সিপি গামা। হ্যাঁ, আমরা তো অবশ্যই জানি গামা, তবে রুদ্ধতাপীয় এবং সমতাপীয়, সমতাপীয় বলতে সমষ্ণ প্রসেস আর সমতাপীয় প্রসেস একই কথা বোঝাচ্ছে। তো পিভি লেখচিত্রের ছেদবিন্দুতে ঢাল ধরে অনুপাত কি হবে? আমরা তো অবশ্যই জানি যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ প্রক্রিয়া রেখার চাইতে গামা গুণ খাড়া। আই রিপিট, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ রেখার চাইতে গামা গুণ খাড়া। তাহলে ঢাল দর রেশিওটা হবে গামা। সহজ কোশ্চেন। দেখো এখানে আমি সমষ্ণ প্রক্রিয়া লিখে রাখছি পিভি ইকুয়ালস টু গামা, পিভি ইকুয়ালস টু কে কনস্ট্যান্ট। তাহলে এটাকে আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে ঢালের মানটা আসবে -p/v, আর রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এক্ষেত্রে যদি আমি আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম একটা আসে। তার মানে কি দেখো তো, পিভি দিয়ে কি বোঝাচ্ছে? p/v দিয়ে বোঝাচ্ছে না যে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সেই ঢালের চাইতে কিন্তু গামা গুণ খাড়া বোঝাচ্ছে। তার মানে এটা অনুপাতটা আসবে অ্যাকচুয়ালি গামা। তার মানে 63 খ হচ্ছে কারেক্ট আনসার। 64 নম্বরে যাও। দেখো এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকে হয়তো বুঝতে পারবা না, মাথার উপর দিয়ে যাবে, তা আমি তোমাদের মাথার ভিতর দিয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো আমার সাথে বুঝো কিনা। এখানে বলা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম পানি ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে তাপমাত্রা সেম আছে, 1 গ্রাম জলীয় বাষ্পে 1 বায়ুমণ্ডলীয় চাপে এনট্রপির পার্থক্য কত? মানে নর্মাল এটিএম চাপে আছে 1 এটিএম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্পের সুপ্ত তাপ দেওয়া আছে 540 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এখানে তোমাদের কষ্ট করে এই গ্রামটাকে কেজিতে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে যেহেতু ক্যালোরি পার গ্রাম এই এককে দেওয়া আছে, সো গ্রামকে গ্রামে রাখো ভর, কোনো প্রবলেম হবে না। যদি তুমি সুপ্ত তাপ বসাও যে জুল পার কেলভিন, সেই ক্ষেত্রে অবশ্যই ভরটাকে কেজিতে নিবা, সেখানে কষ্ট করে ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। গ্রামের সাথে গ্রাম ক্যালোরি গ্রাম বসালে কোনো প্রবলেম হবে না। তাহলে যেহেতু তাপমাত্রা চেঞ্জ ঘটে নাই, তার মানে আপেক্ষিক সুপ্ত তাপ দিয়ে করতে হবে এক্ষেত্রে। এটা হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি, তার মানে জলীয় বাষ্পের সুপ্ত তাপ যেটা দেওয়া আছে সেটা দেখো। তো আমরা জানি যে এনট্রপির পার্থক্য বের করার অনেকগুলো ফর্মুলা আছে, তবে যখন তাপমাত্রা পরিবর্তন হয় না তখন কিন্তু ফর্মুলাটা হচ্ছে এরকম, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি, মানে কি পরিমাণ তাপশক্তি গ্রহণ করলো সেইটা। যেহেতু তাপমাত্রা চেঞ্জ নাই বা তাপমাত্রা যদি রেঞ্জ দেওয়া থাকতো, সেক্ষেত্রে ফর্মেটটা হয়তো এই ডেল কিউ বাই টি না হয়ে এম এস লন T2/T1 এটা হইতো, কিন্তু এখানে কিন্তু তাপমাত্রার রেঞ্জ দেওয়া নাই, তাপমাত্রা সেম আছে, তো এটা হবে না, এটা হবে। তাহলে কি পরিমাণ তাপশক্তি গ্রহণ করলো এটা আমাদের বের করতে হবে। সেটা হচ্ছে যেহেতু সে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসই আছে, সো এখানে ফর্মুলা হবে ডেল কিউ ইকুয়ালস টু mLV। যদি জাস্ট 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি থাকতো, তাহলে গলনের সুপ্ত তাপ বসতো, সেক্ষেত্রে হতো mLF, তখন LF এর মানটা বসাইতাম। আচ্ছা, আর এলভির মানটা আমাদের দিয়ে দিছে, সেটা হচ্ছে জলীয় বাষ্পের সুপ্ত তাপ 540। সো আমাদের 540 বসাই দিলাম আমরা, এখানে পাইলাম তাহলে 540 ক্যালোরি। তাপশক্তির মানটা ক্যালোরি ইউনিটে আসছে। সো এখানে ডেল কিউ বসাই দাও, তাপমাত্রা বসাই দাও, তাহলে আসলো ক্যালোরি পার কেলভিন 1.45 ক্যালোরি পার কেলভিন। তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 64 খ।
আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। মাইনাস কিন্তু হবে না, কারণ এখানে তাপ শক্তি গ্রহণ করছে, সো মাইনাস হওয়ার কোনো কোয়েশ্চেনই এখানে তৈরি হবে না। আই থিঙ্ক সবাই তোমরা খুব সহজেই বুঝতে পারছো। অনেক বক বক করলাম, কতটুকু বুঝতে পারলাম আমি জানি না। তো আরেকটা পার্টের মাধ্যমে আমাদের তাপগতিবিদ্যার সবগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আমাদের চলতরিতের কোশ্চেনগুলো আসতেছে। আই থিঙ্ক তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখবা এবং যে কোনো প্রবলেমস থাকলে আমাকে অবশ্যই জানাই দিবা কমেন্ট সেকশনে। টিল দেন, গুড বাই।